আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ কাজী মামুন, বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ, রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ, হোমনা, কুমিল্লা। রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে অধ্যায় নম্বর ৫ কর্মী সংস্থান সম্পর্কে। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে কর্মী সংস্থান এই অধ্যায়টি সম্পর্কে আজকের ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। আমরা প্রথমেই শিক্ষণফলটা জেনে নেব আমরা আজকের ক্লাসে কি কি আলোচনা করতে যাচ্ছি। আমরা আজকের ক্লাসে আলোচনা করব কর্মী সংস্থান ও মানব সম্পদ ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করতে পারব। তারপরে কর্মী সংস্থান প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ ব্যাখ্যা করতে পারব। কর্মী সংস্থান প্রক্রিয়ার কর্মী সংগ্রহ প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ ব্যাখ্যা করতে পারবো। কর্মী সংগ্রহের প্রধান প্রধান উৎসগুলো ব্যাখ্যা করতে পারবো এবং কর্মী নির্বাচন ও কর্মী নির্বাচনের পদ্ধতি ব্যাখ্যা করতে পারবো। তো আমরা প্রথমে কর্মী সংস্থান সম্পর্কে জানবো। আসলে কর্মী সংস্থান কি? কর্মী সংস্থান কাকে বলে? কর্মী সংস্থানের সংজ্ঞা আমরা প্রথমে জানবো। প্রতিষ্ঠানের দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে কর্মী সংগ্রহ করা, নির্বাচন করা, নিয়োগ দেওয়া, তাদের প্রশিক্ষণ ও উন্নয়নের কাজকে কর্মী সংস্থান বলে। একটা প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহ করা, কর্মী নির্বাচন করা, তারপরে কর্মী নিয়োগ দেওয়া, এই পুরা প্রসেসটা এবং তাদের উন্নয়নের ব্যবস্থা করা, এই প্রসেসটাকে আমরা কর্মী সংস্থান বলতে পারি। তো বন্ধুরা, কর্মী সংগ্রহ সম্পর্কে আমরা আজকে ক্লাসে বিস্তারিত জানবো। কর্মী নির্বাচন সম্পর্কে জানবো, নিয়োগ সম্পর্কে জানবো এবং তাদের প্রশিক্ষণ উন্নয়নের মাধ্যমে কিভাবে আমরা কর্মী সংস্থান প্রক্রিয়াটা সম্পাদন করতে পারি সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে আমরা মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে জানবো। আমরা এতক্ষণ জেনেছি কর্মী সংস্থান সম্পর্কে, এখন আমরা জানবো মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে। প্রতিষ্ঠানের জন্য একটা দক্ষ ও যোগ্য কর্মী বাহিনী গঠন ও সংরক্ষণের লক্ষ্যে মানব সম্পদ পরিকল্পনা, কর্মী সংগ্রহ, তাদের নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়ন ও মূল্য ও সংযোগ সুবিধা প্রদান, মানে সুযোগ সুবিধা প্রদান সহ জনশক্তির ব্যবস্থাপনাই হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য একটা দক্ষ কর্মী বাহিনী গঠন করা, তাদের সংরক্ষণের লক্ষ্যে মানব সম্পদ পরিকল্পনা প্রণয়ন করা, তারপর কর্মী সংগ্রহ করা, কর্মী নিয়োগ দেওয়া, তাদের প্রশিক্ষণ ও উন্নয়নের ব্যবস্থা করা, এই সুযোগ সুবিধা প্রদান সহ জনশক্তির যে ব্যবস্থাপনা, ওই ব্যবস্থাপনাটাকে বলে মানব সম্পদ ব্যবস্থাপনা। এটাকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। প্রতিষ্ঠানের সকল উপায় উপকরণ যদি খুব ভালো হয় আর মানব সম্পদ যদি অদক্ষ হয়, প্রতিষ্ঠানের সব উপায় উপকরণ ভালো হলেও কোনো লাভ হবে না, প্রতিষ্ঠান তার লক্ষ্যে কখনো পৌঁছতে পারবে না। তাই প্রতিষ্ঠানের অন্যান্য উপায় উপকরণের চেয়ে মানব সম্পদের ব্যাপারটা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত। যে মানব সম্পদ ব্যবস্থাপনা অর্থাৎ মানুষকে মানে প্রতিষ্ঠানের শ্রম শক্তিকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সম্পদে পরিণত করা, সেটা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। এই মানব সম্পদ ব্যবস্থাপনা আমরা এখন আলোচনা করব কর্মী সংস্থান প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ। কর্মী সংস্থান প্রক্রিয়ায় আমরা প্রথমেই জানব যে কর্মী সংস্থানটা আসলে কি। আমাদের প্রথমে কর্মী সংগ্রহ করা, তারপরে কর্মী নির্বাচন করা, তারপরে কর্মী নিয়োগ দেওয়া, তাদের প্রশিক্ষণ ও উন্নয়নের ব্যবস্থা করা। তাহলে কর্মী সংগ্রহ কি? কর্মী সংগ্রহ হচ্ছে প্রতিষ্ঠানে শ্রমিক কর্মীদেরকে প্রতিষ্ঠান অবধি নিয়ে আসা, তাদের কাজের জন্য প্রতিষ্ঠানে তাদের কাজ করার জন্য রাজি করানো, এই কাজটা হচ্ছে কর্মী সংগ্রহ। অর্থাৎ প্রতিষ্ঠানে শ্রমিক কর্মী নিয়োগ করা হবে। এখন কারা কারা এই প্রতিষ্ঠানে চাকরির জন্য আগ্রহী, তাদের যারা যারা আগ্রহী তাদেরকে আগ্রহী করে তোলার যে প্রসেসটা, যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে কর্মী সংগ্রহ। সংগ্রহের পরে আমাদের কর্মী নির্বাচন করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে অনেকগুলো লোক থেকে একজন ব্যক্তিকে সিলেক্ট করা হয়েছে, অর্থাৎ কর্মী নির্বাচন করছেন উনি। তো কর্মী নির্বাচন মানে হচ্ছে সংগৃহীত কর্মীদের মধ্য থেকে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন কর্মীকে নির্বাচন করা, তাকে বাছাই করা, ওই প্রক্রিয়াটা হচ্ছে কর্মী নির্বাচন। তো কর্মী যোগ্যতা সম্পন্ন কর্মী আমাদের নির্বাচন করার প্রয়োজন হবে। তারপরে কর্মী নিয়োগ দেওয়া।
এই নির্বাচিত কর্মীদের মধ্য থেকে সবচেয়ে যোগ্য দক্ষ লোককে আমাদেরকে নিয়োগ করতে হবে। এই নিয়োগ দেওয়ার পরে কিন্তু এই কর্মীদের শুধু নিয়োগ দিলেই হবে না, কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা কর্মী সংস্থান প্রক্রিয়াটা সম্পর্কে কী ধারণা পাইলাম? যে কর্মী সংগ্রহ করা, কর্মী নির্বাচন করা, কর্মী নিয়োগ দেওয়া এবং তাদের প্রশিক্ষণ ও উন্নয়নের ব্যবস্থা করা, এই পুরা প্রক্রিয়াটা হচ্ছে একটা কর্মী সংস্থান। তাহলে আমরা কর্মী সংস্থানের সংজ্ঞা দিতে পারি যে কর্মী সংস্থান কাকে বলে। আমরা বলতে পারি কর্মী সংগ্রহ করা, কর্মী নির্বাচন করা, কর্মী নিয়োগ দেওয়া, কর্মীর প্রশিক্ষণ ও উন্নয়নের ব্যবস্থা করা, এই সম্পূর্ণ প্রক্রিয়াটাই হচ্ছে কর্মী সংস্থান। তো বন্ধুরা, এখন আমরা জানব কর্মী সংগ্রহের কর্মী সংগ্রহ প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ, অর্থাৎ আমরা কর্মী কিভাবে সংগ্রহ করতে পারি, কোন কোন উৎস থেকে কিভাবে আমরা কর্মী সংগ্রহ করতে পারি। সম্ভাব্য প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়ায় নিয়ে আসা, সম্ভাব্য প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়ায় নিয়ে আসার কাজটিকে আমরা কর্মী সংগ্রহ করি। অর্থাৎ যারা যারা প্রতিষ্ঠানে চাকরি করতে বা কাজ করতে রাজি, তাদেরকে প্রতিষ্ঠান অব্দি নিয়ে আসে। এই প্রতিষ্ঠান পুরা নির্বাচন প্রক্রিয়া মানে কর্মী সংস্থান প্রক্রিয়ায় তাদেরকে অন্তর্ভুক্ত করানোর জন্য যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে কর্মী সংগ্রহ। তো আমরা প্রথমে এই কর্মী সংগ্রহ করতে গেলে আমরা প্রথমেই যে কাজটা করব, বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ, এটা হচ্ছে কর্মী সংগ্রহ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ। তারপরে উৎস নির্ধারণ, তারপরে বিজ্ঞপ্তি প্রদান। বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ বলতে আমরা কি বুঝি? বিভাগীয় রিকুইজিশন কি? বিভাগীয় রিকুইজিশন হচ্ছে আমরা কোন বিভাগের জন্য কর্মী নিয়োগ করব, কতজন কর্মী নিয়োগ করব, অথবা ওই বিভাগে কর্মী আদৌ লাগবে কি না, ওই বিভাগ থেকে আমরা একটা চাহিদাপত্র, ওই বিভাগ থেকে আমরা একটা চাহিদা এই চাহিদা সংরক্ষণ করাটা হচ্ছে বিভাগীয় রিকুইজিশন। বুঝতে পারছো বন্ধুরা? যে বিভাগীয় কোন বিভাগে আমরা কর্মী নিয়োগ করবো, এখন একটা বিভাগে কর্মী লাগবে না, আমরা কর্মী সংগ্রহের জন্য কর্মী নিয়োগ দিয়ে বসে রইলাম, তাহলে তো প্রতিষ্ঠানের জন্য এটা ভালো ফল বয়ে আনবে না, প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে পারবে না। অথবা যেই বিভাগের জন্য কর্মী দরকার, আমরা ওই বিভাগের জন্য কর্মী নিয়োগ না করে অন্য বিভাগের জন্য কর্মী নিয়োগ করে ফেললাম, তাহলেও প্রতিষ্ঠানের জন্য ভালো ফল বয়ে আনবে। তাহলে আমাদের প্রথমেই করতে হবে কি, বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে কর্মী সংগ্রহ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ। বিভাগীয় রিকুইজিশনের পরে আমরা উৎস নির্ধারণ করব, অর্থাৎ আমরা কর্মী সংগ্রহ করব আভ্যন্তরীণ উৎস থেকে নাকি বাহ্যিক উৎস। আমরা দুইটা উৎস থেকে কর্মী সংগ্রহ করতে পারি। একটা উৎস হচ্ছে আভ্যন্তরীণ উৎস, একটা উৎস হচ্ছে বাহ্যিক উৎস। মানে প্রতিষ্ঠানের ভিতরের উৎস থেকে আমরা বিভিন্ন পদোন্নতির মাধ্যমে অথবা নিয়োজিত কর্মীর সুপারিশের মাধ্যমে অথবা বিভিন্ন শ্রমিক সংঘের সুপারিশের মাধ্যমে আমরা কি করতে পারি, আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করতে পারি। ঠিক তেমনি আমরা বাহ্যিক উৎস থেকে বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে আমরা কর্মী সংগ্রহ করতে পারি। চাকরি সন্ধানের প্রতিষ্ঠান থেকে কর্মী সংগ্রহ করতে পারি। তারপরে চাকরি নিয়োগকারী কেন্দ্র আছে, ওইখান থেকে কর্মী সংগ্রহ করতে পারি। তারপরে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ থেকে, ওইখান থেকে আমরা যোগ্যতা সম্পন্ন কর্মী নিয়োগ সংগ্রহ করতে পারি। ঠিক তেমনি আমার বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র আছে, ওই প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে আমরা যোগ্যতা সম্পন্ন কর্মী নিয়োগ করতে পারি। তো আমাদের এই কর্মী সংগ্রহ করতে গেলে প্রথম কাজটা করব কি, আমরা বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ করব। বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ করার পরে আমরা উৎস নির্ধারণ, আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করব নাকি বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করব। উৎস নির্ধারণ হওয়ার পরে তারপর আমরা বিজ্ঞপ্তি প্রদান করব। যদি আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করি তাহলে তো বিজ্ঞপ্তি প্রদানের তেমন দরকার নেই। যদি বাহ্যিক উৎস থেকে আমরা কর্মী সংগ্রহ করি তাহলে আমরা বিজ্ঞপ্তি প্রদান করব। যে শ্রমিক কর্মী যারা প্রতিষ্ঠানের জন্য যে কর্মকর্তা কর্মচারী আমরা নিয়োগ দিতে চাচ্ছি, তাদেরকে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করব। তো তারা তখন প্রতিষ্ঠানের এই নিয়োগ প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়ায় বা কর্মী সংস্থান প্রক্রিয়ায় তারা অন্তর্ভুক্ত হবে। এই কর্মী সংগ্রহের উদ্দেশ্যটাই হচ্ছে যে কর্মী সংস্থান প্রক্রিয়ায় শ্রমিক কর্মীদেরকে অন্তর্ভুক্ত হবে। তা আশা করি সবাই বুঝতে পেরেছি যে কর্মী সংগ্রহ প্রক্রিয়ার পদক্ষেপ কী কী। একটা হচ্ছে বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ, তারপরে হচ্ছে উৎস নির্ধারণ করা, তারপরে হচ্ছে বিজ্ঞপ্তি প্রদান। এইভাবে আমরা কর্মী সংগ্রহ করব। এবার সংগ্রহ করার পরে তো বসে থাকলে হবে না, আমাদেরকে এই সংগৃহীত কর্মীদের মধ্য থেকে কর্মী নির্বাচন করতে হবে। তো এখন আমরা জানবো কর্মী সংগ্রহের প্রধান উৎসগুলো কী কী। তো কর্মী সংগ্রহের প্রধান উৎসগুলো হচ্ছে আভ্যন্তরীণ উৎস, একটা হচ্ছে বাহ্যিক উৎস। আভ্যন্তরীণ উৎস হচ্ছে পদোন্নতি, আমরা পদোন্নতি দিতে পারি। শ্রমিক কর্মীদেরকে পদোন্নতির মাধ্যমে আমরা কর্মী সংগ্রহ করতে পারি। যেমন পদোন্নতি বলতে নিচের পদ থেকে শ্রমিক কর্মীদের উপরের পদে আদিষ্ট করা, এটা হচ্ছে পদোন্নতি।
তো পদোন্নতি তিনটা ভিত্তিতে আমরা দিতে পারি। একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে যোগ্যতা ভিত্তিক পদোন্নতি দিতে পারি, একটা হচ্ছে জ্যেষ্ঠত্ব ভিত্তিক পদোন্নতি দিতে পারি, আর একটা যোগ্যতা জ্যেষ্ঠতা উভয়টা মিলিয়ে আমরা পদোন্নতি দিতে পারি। তো বন্ধুরা, যদি আমরা পদোন্নতি দিই, আরেকটা পদোন্নতি দেওয়া যায়, সেটা হচ্ছে শুষ্ক পদোন্নতি, ড্রাই প্রমোশন এটাকে। অর্থাৎ শ্রমিক কর্মীর পদমর্যাদা বৃদ্ধি পাবে কিন্তু তার বেতন বৃদ্ধি পাবে না। যে আগে যেই মানে হারে বেতন পাইতো, এখন সেই হারে বেতন পাবে কিন্তু তার পদ পরিবর্তন হবে। এই পদের পরিবর্তন হবে কিন্তু পদের উন্নতি হবে, কিন্তু তার বেতন বৃদ্ধি পাবে না। এটাকে আমরা ড্রাই প্রমোশন বলি। তো পদোন্নতির মাধ্যমে শ্রমিক কর্মীদের মানে আভ্যন্তরীণ উৎস থেকে আমরা কর্মী সংগ্রহ করতে পারি। নিয়োজিত কর্মীর সুপারিশ। নিয়োজিত কর্মীর সুপারিশ বলতে আমরা বুঝি প্রতিষ্ঠানে এক্সিস্টিং যেই শ্রমিক কর্মীরা আছে, কর্মচারী কর্মকর্তা আছে, তাদের সুপারিশের মাধ্যমে, তাদের মধ্য থেকে, তাদের পরিচিত আত্মীয় স্বজনের মধ্য থেকে যদি আমরা কর্মী সংগ্রহ করি, সেটাকে আমরা নিয়োজিত কর্মীর সুপারিশ এর মাধ্যমে আমরা আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করতে পারি। তারপরে শ্রমিক সংঘের সুপারিশ। আমরা শ্রমিক সংঘের সুপারিশের মাধ্যমে, যেমন প্রত্যেকটা প্রতিষ্ঠানে শ্রমিক, বড় বড় যেই কোম্পানিগুলো আছে, এই কোম্পানিতে শ্রমিক সংঘ থাকে। এই শ্রমিক সংঘের কাজ, শ্রমিক সংঘের কাজ হচ্ছে শ্রমিকদের পক্ষ হয়ে তারা প্রতিষ্ঠানে শ্রমিক কর্মীদের যে দাবি দাওয়াগুলো, এই দাবি দাওয়াগুলো মালিক পক্ষের সাথে বার্গেনিং করবে, মালিক পক্ষের সাথে ডিল করবে। এটা হচ্ছে শ্রমিক সংঘের কাজ। তো শ্রমিক সংঘ, অনেক সময় শ্রমিক সংঘের সুপারিশ থেকেও আমরা আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করতে পারি। তো আমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কর্মী সংগ্রহের আভ্যন্তরীণ উৎসগুলো কি কি। প্রথম উৎস আমরা শিখেছি পদোন্নতি, তারপরে শিখেছি নিয়োজিত কর্মীর সুপারিশ, এর মাধ্যমে আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করতে পারি। তারপরে শ্রমিক সংঘের সুপারিশ, শ্রমিক সংঘের সুপারিশ থেকে কর্মী সংগ্রহ করতে পারি। এবার আমরা বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ সম্পর্কে আলোচনা করব। চাকরি সন্ধানী প্রতিষ্ঠান। এরকম অনেক চাকরি সন্ধানী আছে যারা শুধু এই বিভিন্ন শ্রমিক কর্মী সরবরাহ করে। ওইসব প্রতিষ্ঠান থেকে আমরা কর্মী রাজি করাতে পারি, কর্মী সংগ্রহ করতে পারি। শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, এরকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা যোগ্যতা সম্পন্ন কর্মী সংগ্রহ করতে পারি। তারপরে আমরা কর্মী সংগ্রহ করতে পারি চাকরি নিয়োগ কেন্দ্র। অনেক চাকরি নিয়োগ কেন্দ্র আছে যেখানে আমরা, তার কাজ হচ্ছে বিভিন্ন মানুষের সিভি, বায়োডাটা সংরক্ষণ করে ওইখান থেকে শ্রমিক কর্মী সরবরাহ করে। ওইসব চাকরি বিনিয়োগ কেন্দ্র থেকেও আমরা কর্মসংস্থান করতে পারি, কর্মী সংগ্রহ করতে পারি। বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, যেমন যুব উন্নয়ন এর কথা বলা যায়, যে এরকম প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো আছে, ওইখান থেকে আমরা যোগ্যতা সম্পন্ন এবং দক্ষতা সম্পন্ন শ্রমিক কর্মী সংগ্রহ করতে পারি। তারপরে আমরা বাহ্যিক একটা গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে বিজ্ঞাপন। আমরা বিভিন্ন পত্র পত্রিকায়, টেলিভিশনে, তারপরে সংবাদপত্রে, টেলিভিশনে, রেডিওতে, অথবা লিফলেটের মাধ্যমে, অথবা সাইনবোর্ডের মাধ্যমে আমরা এরকম বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের যে ওয়েগুলো, মাধ্যমগুলো আছে, ওই মাধ্যমগুলো ব্যবহার করে শ্রমিক কর্মী সংগ্রহ করতে পারি, তাদেরকে প্রতিষ্ঠান অবধি নিয়ে আসার ব্যবস্থা করতে পারি, তাদেরকে এই কর্মী সংস্থান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে পারি। এটা হচ্ছে কর্মী সংগ্রহের একটা অন্যতম উৎস। তাহলে আমরা কর্মী সংগ্রহ করতে পারি দুইটা উৎস থেকে। একটা উৎস হচ্ছে আভ্যন্তরীণ উৎস, আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। তো আভ্যন্তরীণ উৎসগুলো কি কি? একটা হচ্ছে আমরা জানলাম পদোন্নতি, একটা শিখলাম আমরা নিয়োজিত কর্মীর সুপারিশ, তারপর শিখলাম শ্রমিক সংঘের সুপারিশ। আর বাহ্যিক উৎসের মধ্যে শিখলাম চাকরি সন্ধানী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক শিক্ষা কেন্দ্র, বিজ্ঞাপন। এর মাধ্যমে আমরা কর্মী সংগ্রহ করতে পারি। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো কর্মী সংগ্রহের উৎসগুলো কি কি। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে, সিকিউ প্রশ্ন আসে। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হচ্ছে এই কর্মী সংগ্রহের উৎসগুলো। এবার আমরা জানব কর্মী নির্বাচন সম্পর্কে। তো এতক্ষণ আলোচনা হয়েছে সংগ্রহ সম্পর্কে, কীভাবে আমরা কর্মী সংগ্রহ করতে পারি। সংগ্রহ করার পর আমাদের কর্মী নির্বাচন করতে হবে। কিভাবে নির্বাচন করব? কর্মী নির্বাচন করতে গেলে এই যে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে দেখতে পাচ্ছি অনেকগুলা শ্রমিক কর্মী থেকে এই মানে কোনো একজনকে সিলেক্ট করেছে, নির্বাচন করেছে। অর্থাৎ কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় আগত বা আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্য কর্মী বাছাই করা এবং আভ্যন্তরীণ উৎস থেকে পদোন্নতি প্রদানের জন্য যোগ্যতম ব্যক্তি নির্দিষ্ট করার প্রক্রিয়াই হচ্ছে কর্মী নির্বাচন। তো কর্মী নির্বাচন আমাদের করতে হবে। যে সংগৃহীত কর্মী, অনেক কর্মী সংগ্রহ করলাম, যেমন আমরা একটা প্রতিষ্ঠানে 10 জন শ্রমিক কর্মী দরকার, 10 জন কর্মকর্তা দরকার। এখন 10 জন কর্মকর্তার জন্য আমরা বিজ্ঞাপন দিয়েছি, এখন আবেদন করেছে 1000।
এখন 1,000 জন যে আবেদন করেছে, এই 1,000 জন আবেদনকারী থেকে আমাদেরকে যোগ্যতা সম্পন্ন কর্মীকে নির্বাচন করতে হবে। তো কর্মী, এই যে যোগ্যতা সম্পন্ন কর্মী বাছাই করা, এটা হচ্ছে কর্মী নির্বাচন। তো কর্মী নির্বাচনের আমরা প্রক্রিয়াটা একটু দেখে নিই। কর্মী নির্বাচন প্রক্রিয়াটা কি, কর্মী নির্বাচন সম্পর্কে আমরা একটু এখন দেখব। কর্মী নির্বাচন প্রক্রিয়া বা পদ্ধতি, কিভাবে আমরা কর্মী নির্বাচন করব। তো প্রতিষ্ঠান প্রথমে আবেদনপত্র সংগ্রহ ও বাছাই। যেমন আমরা কর্মী সংগ্রহের জন্য আমরা ধরতে পারি, একটা উদাহরণস্বরূপ বলতে পারছি যে এবিসি কোম্পানি তার 10 জন কর্মকর্তা নিয়োগ দিবে। এখন সেই লক্ষ্যে তারা কী করলো, পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করলো। তো এই বিজ্ঞাপন প্রচার করলে 2,000 জন আবেদন করেছে। তো এখন 2,000 জন যে আবেদন করেছে, তাদের আবেদনপত্র যাচাই বাছাই করা দরকার আছে। আমরা যোগ্যতা, যা যা যোগ্যতা চেয়েছি, যে রিকোয়ারমেন্ট চেয়েছি, তারা সেই রিকোয়ারমেন্ট অনুসারে আবেদন করেছে কিনা, তা যাচাই বাছাই করে আমাদের আবেদনপত্র গ্রহণ করতে হবে এবং বাছাই করতে হবে। আবেদনপত্র গ্রহণ বাছাই শেষে নিযুক্ত পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা আমন্ত্রণপত্র ইস্যু করতে হবে। মানে হচ্ছে যে তারা যে তাদেরকে যে আমরা বাছাই করলাম, এখন তারা যোগ্য, এখন তাদেরকে আমরা আমন্ত্রণপত্র ইস্যু করব নিযুক্ত পরীক্ষা অংশগ্রহণ করার জন্য। যে তারা যে চাকরির পরীক্ষা অংশগ্রহণ করবে, এই অংশগ্রহণের জন্য তাদের আমন্ত্রণপত্র ইস্যু করব। তারপরে নিযুক্ত পরীক্ষা গ্রহণ, এই নিযুক্তি পরীক্ষা গ্রহণ করব। তার মানে তাদের পরীক্ষা নিরীক্ষা কীভাবে, তাদের যোগ্যতা পরীক্ষা করব, তাদের বুদ্ধিমত্তা পরীক্ষা করব, প্রবণতা পরীক্ষা করব, তাদের ব্যক্তিত্ব পরীক্ষা করব। এই আমরা এই জন্য এমসিকিউ টাইপের পরীক্ষা নিতে পারি, অথবা লিখিত টাইপের পরীক্ষা নিতে পারি। নিয়ে নিযুক্ত পরীক্ষা গ্রহণ করে তাদের যোগ্যতা কীরকম তা পরীক্ষা করতে পারি, তাদের বুদ্ধিমত্তা কীরকম, বিভিন্ন ধরনের আইকিউ টাইপের প্রশ্ন, ইন্টেলিজেন্ট কোশ্চেন দিয়ে তাদেরকে তাদের যোগ্যতা দক্ষতা যাচাই করতে পারি। তাদের প্রবণতা পরীক্ষা করতে পারি, কোনো একটা বিষয় সম্পর্কে তার প্রবণতা কীরকম, কোনো একটা বিষয় সমস্যার সমাধান সম্পর্কে সে কতটুকু আগ্রহী, তার টেন্ডেন্সিটা কীরকম, সেই রকম ধরনের প্রশ্ন করে তাদের থেকে প্রবণতা পরীক্ষা করে নিতে পারি। তাদের ব্যক্তিত্ব, পার্সোনালিটি সম্পর্কে যাচাই বাছাই করে নিতে পারি। তারপরে আমাদের সাক্ষাৎকার গ্রহণ। এরপরে আমরা কি করব, সাক্ষাৎকার গ্রহণ করব। সাক্ষাৎকার গ্রহণ করব, এখানে যারা নিযুক্ত পরীক্ষায় অংশগ্রহণ করবে, এই উত্তীর্ণ প্রার্থীদেরকে আমরা সাক্ষাৎকার নিব। তাদের থেকে তাদের পার্সোনাল বিষয়, তাদের পারিবারিক, সামাজিক, পারিপার্শ্বিক অবস্থায় তারা কিভাবে খাপ খাওয়াতে পারে, তাদের পার্সোনালিটি কীরকম, তাদের মানে পোশাক আশাক কীরকম, তারা কীরকম বিহেভ করে, এই সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে তাদের কাছ থেকে আমরা এগুলো জেনে নিতে পারি। অথবা আবার জেনে নিতে পারি, যেমন তারা এই প্রতিষ্ঠানে চাকরি করতে কতটুকু আগ্রহী, অথবা আমরা যেই মজুরির হার নির্ধারণ করেছি, অথবা আমরা যে পারিশ্রমিকের হার নির্ধারণ করেছি, অথবা আমরা যেই বেতন নির্ধারণ করেছি, সম্মানী নির্ধারণ করেছি, তাতে তারা প্রতিষ্ঠানে চাকরি করতে রাজি কিনা, সাক্ষাৎকারের মাধ্যমে আমরা তা জেনে নিতে পারি। তারপরে আমরা সাক্ষাৎকারের পরে প্রাথমিক নির্বাচন করব। প্রাথমিকভাবে তাকে সিলেক্ট করব যে না, সে আমাদের প্রতিষ্ঠানের জন্য যোগ্য। তারপরে যে প্রাথমিক নির্বাচিত ব্যক্তি যারা, প্রাথমিক নির্বাচিত কর্মী যারা বা কর্মকর্তা যারা, তাদের আমরা ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান করব। ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান কেন দরকার? এখন সে আসলে আদৌ বাংলাদেশের নাগরিক কিনা, অথবা সে তার বিরুদ্ধে কোনো সরকারি আইনি কোনো ব্যবস্থা বা আইনি কোনো মামলা মোকদ্দমা আছে কিনা, সেই সম্পর্কে আমাদের অনুসন্ধান করা উচিত। ওইগুলো অনুসন্ধান করব। তারপরে যদি ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধানে সে উত্তীর্ণ হয়, তাহলে তাকে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা দরকার। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা মানে হচ্ছে যে তার স্বাস্থ্যগত পরীক্ষা। স্বাস্থ্যগত পরীক্ষা মানে হচ্ছে যে তার শরীরে তার শারীরিক অবস্থা কীরকম, সেই প্রতিষ্ঠানে, আমরা যে প্রতিষ্ঠানে যে কর্মী নিতে চাচ্ছি, সে এই প্রতিষ্ঠানের জন্য শারীরিকভাবে সে ফিট আছে কিনা, সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করব। ডাক্তারি পরীক্ষা যখন উত্তীর্ণ হবে, তখন সে চূড়ান্তভাবে তাকে আমরা এই প্রতিষ্ঠানে চাকরির জন্য নির্বাচন করব। এই যে পুরো প্রসেসটা হচ্ছে কর্মী নির্বাচন। তো আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কর্মী নির্বাচনটা আসলে কি, পুরো প্রসেসটা হচ্ছে কর্মী নির্বাচন। তোমরা এটা একটু খাতায়, ভিডিওটা পজ করে একটু খাতায় লিখবে। আবেদনপত্র গ্রহণ বাছাই করবে, নিযুক্ত পরীক্ষা অংশগ্রহণ, নিযুক্ত পরীক্ষা গ্রহণ, যোগ্যতা পরীক্ষা, বুদ্ধিমত্তা পরীক্ষা, প্রবণতা পরীক্ষা, তারপরে ব্যক্তিত্ব পরীক্ষা, সাক্ষাৎকার গ্রহণ, প্রাথমিক নির্বাচন, ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান, ডাক্তারি পরীক্ষা, চূড়ান্ত নির্বাচন। এই সবগুলো হচ্ছে কর্মী নির্বাচন প্রক্রিয়ার পুরাটাই হচ্ছে একটা কর্মী নির্বাচন প্রক্রিয়া। তো বন্ধুরা, এখন তোমাদের সাথে আমি আলোচনা করেছি এতক্ষণ কর্মী সংগ্রহ কি, কর্মী সংস্থানের সংজ্ঞা, কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী সংগ্রহের পদক্ষেপ, কর্মী সংগ্রহের বিভিন্ন উৎস, আর কর্মী নির্বাচন সম্পর্কে। তো আসলে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়।
এই অধ্যায় থেকে সবসময় প্রশ্ন হয়, সিকিউ টাইপের প্রশ্ন হয়, এমসিকিউ টাইপের প্রশ্ন হয়। আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি এই বিষয়গুলো থেকে আশা করি প্রত্যেক বছরই এখান থেকে প্রশ্ন হয়। আমি যে টপিকসগুলো আজকে আলোচনা করেছি তার বাইরে তো খুব কমই প্রশ্ন হয়। তো তোমরা এই আলোচনাগুলো যা শুনেছ তার উপর ভিত্তি করে তোমরা মেইন বই পড়বে। বই পড়ার পরে তোমরা একটু এগুলোর সাথে একটু মিলিয়ে দেখবে। তো আমরা একটু দলীয় কাজ, আমরা একটু এখানে একটু কাজ করব। প্রথমেই একক কাজ। তো এখানে আসলে এখানে তো তোমরা তো আমার কাছে নাই এখন। যদি ক্লাস হতো তাহলে আমি পার্সোনালি একক কাজ, দলীয় কাজগুলো করাইতে পারতাম। তো তারপরেও তোমাদের সাথে আমি একটু কাজ করতেছি, তোমরা এই কাজগুলো করবে। যে কর্মী সংগ্রহ প্রক্রিয়ার পদক্ষেপসমূহ লিখো। তোমরা প্রত্যেকেই কর্মী সংগ্রহ প্রক্রিয়ার পদক্ষেপগুলো খাতায় লিখবে। তারপরে দলীয় কাজ। তো দলীয়ভাবে তোমাদের কাজ করাতে পারছি না, তোমরাও বাসায় যার যার বাসায় খাতা কলমে কর্মী নির্বাচনের পদ্ধতিগুলো, কি কি পদ্ধতিতে কর্মী নির্বাচন করতে পারি এই পদ্ধতিগুলো লিখবে। তারপরে আমরা একটু মূল্যায়ন করি যে কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি। আমরা জেনেছি কর্মী সংস্থান কাকে বলে। কর্মী সংগ্রহ করা, কর্মী নির্বাচন করা, কর্মী নিয়োগ দেওয়া, তাদের উন্নয়ন, নিয়োগ দেওয়ার পর তাদের প্রশিক্ষণ ও উন্নয়নের ব্যবস্থাকে বলে কর্মী সংস্থান। তো কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম কাজ আমরা কি পাইলাম? কর্মী সংগ্রহ। তাহলে আমরা প্রথম কাজটা হচ্ছে কর্মী সংগ্রহ। তাহলে আমরা কর্মী সংগ্রহ, কর্মী নিয়োগ হচ্ছে কর্মী নির্বাচনের পরে নিয়োগ। প্রথম কাজটা হচ্ছে কর্মী সংগ্রহ, পরে হচ্ছে কর্মী নির্বাচন, এরপরে হচ্ছে কর্মী নিয়োগ। তাহলে আমরা যদি কর্মী নিয়োগ উত্তর করে দিলেও এটা ভুল উত্তর। কর্মী নির্বাচন এটাও কি ভুল উত্তর। কর্মী সংগ্রহ হচ্ছে প্রথম কাজ, এটা সঠিক উত্তর। তাহলে আমরা বুঝতে পারলাম যে কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম কাজ কি? কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম কাজ হচ্ছে কর্মী সংগ্রহ করা। তারপর আমরা একটু মূল্যায়ন করি কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম কাজ কি? কর্মী নির্বাচন প্রক্রিয়ার প্রথম কাজ হচ্ছে আবেদনপত্র বাছাই। এই আবেদনপত্র বাছাই ও গ্রহণ করা হচ্ছে কর্মী নির্বাচন প্রক্রিয়ার প্রথম কাজ। তারপরে আমরা একটু বাড়ির কাজ করব। বাড়িতে তোমরা কর্মী সংগ্রহ কাকে বলে, মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞা সহ কর্মী সংগ্রহের আভ্যন্তরীণ বাহ্যিক উৎসগুলো লিখব। প্রথমে লিখব কর্মী সংগ্রহ কাকে বলে। আমরা পড়েছি কর্মী সংগ্রহ কি। কর্মী সংগ্রহ হচ্ছে শ্রমিক কর্মীদের বা প্রতিষ্ঠানের কর্মী সংস্থানের লক্ষ্যে কর্মীদেরকে প্রতিষ্ঠান অবধি নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে কর্মী সংগ্রহ। তারপরে মানব সম্পদ ব্যবস্থাপনা আমরা পড়েছি যে মানব সম্পদ এই প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, তাদের প্রশিক্ষণ, উন্নয়ন, এই সংক্রান্ত ব্যবস্থাপনা হচ্ছে কি মানব সম্পদ ব্যবস্থাপনা, হিউম্যান রিসোর্স। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা মানব সম্পদ। এটা হচ্ছে প্রতিষ্ঠানে আমি আলোচনা করেছি যে প্রতিষ্ঠানের সকল উপায় উপকরণ খুব ভালো, কিন্তু মানব সম্পদে যদি ত্রুটি থাকে তাহলে প্রতিষ্ঠান কখনো তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। তারপরে তোমরা কর্মী সংগ্রহের আভ্যন্তরীণ উৎস পড়েছ, বাহ্যিক উৎস পড়েছ। আভ্যন্তরীণ উৎসগুলো লিখবে, বাহ্যিক উৎসগুলো লিখবে। তো এতক্ষণ আমার সাথে তোমরা সবাই ছিলে, আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি তোমরা বাসায় পড়ালেখা করবে, পড়াশোনা করবে। আমি যে আজকে কর্মসংস্থানে যে পঞ্চম অধ্যায়, এই অধ্যায়ের সবকটা ব্যাপারে আমি মোটামুটি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করতে চেষ্টা করেছি অল্প সময় হলেও। আমি আশা করি তোমরা এই ভিডিওটা যদি তোমরা একটু ভালোভাবে দেখো তাহলে তোমরা মানে এই কর্মী সংস্থান সম্পর্কে তোমরা একটু ভালো ধারণা পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।